Let's start. আমি ডাক্তার মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডার্মাটোলজি এন্ড ভেনেরিওলজি। আমি আজকে পড়াবো খুব কমন জিনিস, পরীক্ষাতে প্রায় জিজ্ঞেস করা হয়, সিফিলিস। সিফিলিসটা কি? সিফিলিস ইজ অ্যান এসটিআই। আগে টার্মটা ছিল এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এখন এই টার্মটা চেঞ্জ করা হয়েছে, এখন বলা হয় sexually transmitted infection. Syphilis is a sexually transmitted infection. যেহেতু এটা একটা ইনফেকশন, সার্টেনলি তার একটা পজিটিভ এজেন্ট লাগবে, তাই তো? হোয়াট ইজ দ্য পজিটিভ এজেন্ট? এনিবডি? ট্রিপোনামা প্যালিডাম। গুড, ট্রিপোনামা প্যালিডাম। এটা একটা স্পাইরোকিট। ট্রিপোনামা প্যালিডাম একটা ইনফেকশাস এজেন্ট। এটা একটা মানুষের শরীরে আসার পরে তার ইনফেকশনটা শুরু হবে। মোড অফ ট্রান্সমিশন চারটা, মেইনলি মোড অফ ট্রান্সমিশন হচ্ছে চারটা। নাম্বার ওয়ান, আগে বলা হয়ে গেছে, সেক্সুয়ালি ট্রান্সমিশন নাম্বার ওয়ান। নাম্বার টু, ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে কি? মা থেকে গর্ভস্থ বাচ্চার হবে, মাদার টু ফিটাস, এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। নেক্সট হচ্ছে শেয়ারিং কন্টামিনেটেড ব্লাড। শেয়ারিং কন্টামিনেটেড ব্লাড। তোমরা যারা সন্ধানীতে আছো, তোমরা ভালো করে জানো যে আমরা যখন একটা পেশেন্টের ব্লাড কালেকশন করি ডোনারের কাছ থেকে, এটা স্ক্রিনিং করা হয়, ভিডিআরএল টেস্ট করা হয়, যাতে তার সিফিলিস আছে কিনা সেটা স্ক্রিন আউট করা হয়, তাই তো? তাহলে ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে সিফিলিস ট্রান্সমিট হতে পারে। নাম্বার ফোর, শেয়ারিং কন্টামিনেটেড নিডল। শেয়ারিং কন্টামিনেটেড নিডল। ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজাররা একটা নিডল শেয়ার করে, সেটা থেকে হতে পারে। তাহলে মোড অফ ট্রান্সমিশন এই চারটা। এক নম্বর সেক্সুয়াল ট্রান্সমিশন, দুই নম্বর ভার্টিক্যাল ট্রান্সমিশন, তিন নম্বর শেয়ারিং কন্টামিনেটেড ব্লাড, চার নম্বর হচ্ছে শেয়ারিং কন্টামিনেটেড নিডল। ঠিক আছে? তাহলে আমাদের এই চারটা ফর্মে ট্রিপোনামা প্যালিডাম একটা পেশেন্টের শরীরে ঢুকলো, ঢুকার পরে কি হবে? একটা ইনকিউবেশন পিরিয়ড লাগবে, তাই তো? এই ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে 9 to 90 days, 9 থেকে 90 দিন। সাধারণ যেসব ডিজিজ আছে তাদের ইনকিউবেশন পিরিয়ড থেকে সিফিলিসের ইনকিউবেশন পিরিয়ড অনেক লম্বা, 9 to 90 days, 9 থেকে 90 দিন। এটা হচ্ছে তার রেঞ্জ, ইউজুয়ালি 2 to 4 weeks। রেঞ্জ হচ্ছে 9 to 90 days, ইউজুয়ালি 2 to 4 weeks। তারপরে কি হবে? তারপরে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে। এই ক্লিনিক্যাল ফিচার যেটা ডেভেলপ করবে পেশেন্টের, এটাকে আমরা বলি প্রাইমারি সিফিলিস। প্রাইমারি সিফিলিস। একটা পেশেন্টের শরীরে ট্রিপোনামা প্যালিডাম আসার পরে, তার ইনকিউবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে যে ক্লিনিক্যাল ফিচারগুলো ডেভেলপ করবে, এই ফিচারগুলোকে আমরা বলবো প্রাইমারি সিফিলিস। এই প্রাইমারি সিফিলিসে পেশেন্টের কি হবে? মেইনলি তার লিশন পাওয়া যাবে। এই লিশনকে আমরা বলবো শ্যানকার, CHANCRE, শ্যানকার। শ্যানকারটা কোথায় হবে? সাইট অফ শ্যানকার। যেহেতু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, অবশ্যই জেনিটালিয়াতে হবে, পেনিসে হবে,
লেবিয়াতে হবে, ভেজানাতে হবে, ফোরকিটে হবে, এনাসে হতে পারে, মাউথে হতে পারে, ফিঙ্গারে হতে পারে, ব্রেস্টে হতে পারে। এই যে লিশনটা হলো, এটা যখন তার জেনিটালিয়াতে হবে তখন আমরা বলবো জেনিটাল সেনকার, আর যখন এক্সট্রা জেনিটালিয়াতে হবে সাচ এজ ফিঙ্গার, মাউথ, ব্রেস্ট, তখন আমরা বলবো এক্সট্রা জেনিটাল সেনকার। সেনকারটা দেখতে কিরকম? সেনকারটা তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে সেনকারটা কি, তোমরা বলবো যে স্যার ইট ইজ এন ইরোশন। হোয়াট ইজ ইরোশন? ইরোশন হচ্ছে যেখানে একটা পেশেন্টের শুধুমাত্র ইপিডার্মিস লস হয়েছে, ডার্মিস ইজ ইনট্যাক্ট, ডার্মিস ইনট্যাক্ট, ইপিডার্মিস লস্ট, এটাকে বলা হয় ইরোশন। আর যদি ডার্মিস সহ লস হয় তখন সেটাকে বলা হবে আলসার। এখানে আমরা পাবো ইরোশন। এই ইরোশনটা কিরকম হবে? ইরোশনটা ইউজুয়ালি সিঙ্গেল হবে। এই পয়েন্টগুলা ইম্পর্টেন্ট, তোমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করলে এই পয়েন্টগুলা বলতে হবে যে সেনকারটা কিরকম। সেনকার হচ্ছে স্যার একটা ইরোশন, এটা ইউজুয়ালি সিঙ্গেল, এটার ফ্লোরটা হচ্ছে ক্লিন, মার্জিনটা হচ্ছে পাঞ্চড আউট, এবং এটা নট পেইনফুল, এবং এটা নট পেইনফুল। তাহলে আমি কয়েকটা কথা বললাম, একটা হচ্ছে যে এটা একটা ইরোশন, 2 নম্বর হচ্ছে যে এটা ইউজুয়ালি সিঙ্গেল, 3 নম্বর হচ্ছে যে এটার ফ্লোরটা ক্লিন, 4 নম্বর হচ্ছে এটার মার্জিনটা পাঞ্চড আউট, 5 নম্বর হচ্ছে এটা নট পেইনফুল। এই 5টা হচ্ছে তার সিমটম। এখন যদি আমরা সাইন চিন্তা করি তাহলে কি হবে? যেহেতু এটা নট পেইনফুল, তাহলে 1 নম্বর সাইন হচ্ছে এটা নন টেন্ডার্ড, নন টেন্ডার্ড। 2 নম্বর সাইন হচ্ছে যে আমরা যখন এটাকে ফিল করব হাত দিয়ে তখন আমরা একটা কার্টিলেজিনাস হার্ড ইনকনসিস্টেন্সি পাবো। কার্টিলেজিনাস হার্ড ইনকনসিস্টেন্সি মানে কি? একটা কার্টিলেজকে হাত দিয়ে ধরলে যেরকম ফিল হয় সেরকম ফিল হবে। আমরা আমাদের নিজেদের কান যদি হাত দিয়ে ধরি তাহলে যে ফিলটা পাবো এটা অনেকটা সেই রকম ফিলিংসটা আসবে। এটাকে বলে কার্টিলেজিনাস হার্ড ইনকনসিস্টেন্সি। তাহলে আমরা যে সেনকারটা পেলাম, সেনকারের আমরা এই 2টা জিনিস পেলাম, একটা হচ্ছে সিম্পটম, একটা হচ্ছে সাইন। এর সাথে আর কি পাবো? এটা তো আমরা পেলাম তার লিশনটা, স্কিনের যে লিশন হলো যেটাকে আমরা বলি সেনকার বা প্রাইমারি সিফিলিস। এখানে এর সাথে আমরা পাবো লিম্ফ এডেনোপ্যাথি। লিম্ফ এডেনোপ্যাথি কোন লিম্ফ নোড ইনভলভ হবে? রিজিওনাল লিম্ফ নোড। যদি জেনিটাল সেনকার হয় তাহলে লিম্ফ নোড ইনভলভ হবে ইনগুইনাল সেট। যদি এক্সট্রা জেনিটাল সেনকার হয় তাহলে অ্যাকর্ডিংলি লিম্ফ নোড ইনভলভ হবে। ঠিক আছে? মাউথে হলে সার্ভাইকাল লিম্ফ নোডস আসবে, যদি এক্সিলাতে হয় বা ফিঙ্গারে হয় তাহলে এক্সিলারি লিম্ফ নোড আসবে, আলটিমেটলি ফিঙ্গারে হলে আলটিমেটলি এক্সিলারি লিম্ফ নোড আসবে। এরকম লিম্ফ নোড গুলা ইনভলভ হবে। ঠিক আছে? এই লিম্ফ নোড ইনভলভমেন্টের একটা নিজস্ব ক্রাইটেরিয়া আছে, এটা জিজ্ঞেস করতে পারে। কি ক্রাইটেরিয়া? লিম্ফ নোড গুলা, যেহেতু অ্যাডেনোপ্যাথি বলছি তার মানে কি লিম্ফ নোড গুলা এনলার্জ হবে। ইনগুইনাল লিম্ফ নোড যদি এনলার্জ হয়, কতটুকু বড় হলে আমরা এটাকে প্যাথোজেনিক বলি? মোর দেন 2 সেন্টিমিটার। লিম্ফ নোড ইনভলভমেন্টটা হবে বাইলেটারাল, বাইলেটারাল, 2 দিকে ইনভলভ হবে। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। লিশন সিঙ্গেল, কিন্তু লিম্ফ নোড ইনভলভমেন্ট বাইলেটারাল। আর এই লিম্ফ নোড গুলো হবে ডিসক্রিট, আলাদা আলাদা, একটা থেকে একটা আলাদা, এবং রাবারি ইনকনসিস্টেন্সি, রাবারি ইনকনসিস্টেন্সি, মোবাইল, মুভ করবে। একটা
এগুলা মুভ করবে। আর নন টেন্ডার্ড, তাহলে লিম্ফ নোডের ক্রাইটেরিয়া কি কি? এক নম্বর হচ্ছে যে বাইলেটারাল লিম্ফেডেনোপ্যাথি, 2 নম্বর হচ্ছে ডিসক্রিট, 3 নম্বর হচ্ছে মোবাইল, 4 নম্বর হচ্ছে নন টেন্ডার্ড। ঠিক আছে, এতটুকু বলতে হবে যে বাইলেটারাল লিম্ফেডেনোপ্যাথি, ডিসক্রিট, রাবারি, ইনকনসিস্টেন্সি, নন টেন্ডার্ড। এখন একটা পেশেন্টের সিফিলিস হলো, হওয়ার পরে আমরা তার কোনো ট্রিটমেন্ট করলাম না, তাহলে কি হবে? একটা সার্টেন পিরিয়ড পরে এই শ্যানকারটা সেলফ হিল হয়ে যাবে। ঠিক আছে, এই সেলফ হিল হয়ে যাওয়ার পরে আবার একটা সার্টেন পিরিয়ড পরে, ইউজুয়ালি 4 উইকস পরে, তার সেকেন্ডারি সিফিলিসের সাইন সিম্পটম ডেভেলপ করবে। সেকেন্ডারি সিফিলিসের সাইন সিম্পটম কি থাকবে? সেকেন্ডারি সিফিলিসে আমরা একটা পেশেন্টের 4টা জায়গা নোটিস করব। ফার্স্ট হচ্ছে স্কিনের মধ্যে আমরা কপারি রেড মেকিউলস অর পেপিউলস পাবো। এটা জেনারেলাইজড হতে পারে। পাম এবং সোল ইনভলভ হবে। এই পাম এবং সোলে যে ইনভলভ হবে, এই পাম এবং সোলের যে লিশন গুলো আছে, এগুলাকে যদি আমরা কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে টাচ করি, সাচ এজ আলপিনের ব্লান্ট হেড দিয়ে টাচ করি, তাহলে এটা স্কিনের লেশনটা আবার একটু বলেন তো। বুঝি নাই। স্কিনের লেশনটা আবার একটু বলেন। স্কিনে আমরা মেকিউলস অর পেপিউলস পাবো, কপারি রেড ইন কালার। মেকিউলস অর পেপিউলস, জেনারেলাইজড মেকিউলস অর পেপিউলস, কপারি রেড ইন কালার। ঠিক আছে, পাম এবং সোল ইনভলভ হবে। এবং পাম সোলের লিশনে যদি আমরা কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে টাচ করি, সাচ এজ ব্লান্ট হেড অফ আলপিন, তাহলে এটা ক্রুশিয়েটিং পেইন হবে। এই ক্রুশিয়েটিং পেইন যে ডেভেলপ করবে ব্লান্ট অবজেক্ট দিয়ে টাচ করাকে, এটাকে বলে অলেন্ড্রফ সাইন। পজিটিভ পাবো আমরা এখানে। স্যার এই লাইনটা স্যার একটু বলেন স্যার, যে কি ক্রুশিয়েট কি জানি বলছিলেন? পাম সোলে যে পেপিউল এবং মেকিউল গুলা থাকবে, এই পেপিউল এবং মেকিউলকে যদি আমরা কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে বা ব্লান্ট অবজেক্ট দিয়ে টাচ করি, সাচ এজ ব্লান্ট হেড অফ আলপিন, ঠিক আছে, তাহলে ক্রুশিয়েটিং পেইন হবে, মনে হবে যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্রুসিফাইড করলে যে পেইন হয় সেই পেইন হবে, ক্রুশিয়েটিং পেইন হবে। এই ক্রুশিয়েটিং পেইন যে ডেভেলপ করবে টাচ করার সাথে সাথে, এটাকে বলে অলেন্ড্রফ সাইন। বোঝা গেছে? নেক্সট আমরা লিম্ফ নোডে দেখবো জেনারেলাইজড লিম্ফ এডেনোপ্যাথি হবে। জেনারেলাইজড লিম্ফ এডেনোপ্যাথি মানে কি? More than 2 sets of lymph nodes are involved. Generalized lymph adenopathy হবে। 3 নম্বর আমরা মিউকাস মেমব্রেনে লিশন পাবো। মিউকাস মেমব্রেনে কি লিশন পাবো? মিউকাস প্যাচ। এটা হচ্ছে কমনেস্ট। মিউকাস প্যাচ মানে কি? মিউকাস মেমব্রেনের মধ্যে একটা কিছু লেগে আছে মনে হবে। ছোট বাচ্চা, যেসব বাচ্চা ব্রেস্ট ফিডিং করে বা দুধ খায়, তাদের মুখের মধ্যে অনেক সময় ছোট ছোট দুধের টুকরা লেগে থাকে। এটার যে অ্যাপিয়ারেন্স,
আমরা মিউকাস পেচে ওই অ্যাপিয়ারেন্সটাই পাবো। মিউকাস পেচে আমরা ওই অ্যাপিয়ারেন্সটাই পাবো, মনে হবে যে মুখের মধ্যে ছোট ছোট সাদা সাদা টুকরা লেগে আছে, এটাকে মিউকাস পেচ বলবে। আর এছাড়া আরেকটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে স্নেইল ট্র্যাক আলসার। স্নেইল ট্র্যাক আলসার, স্নেল মানে কি? স্নেল মানে হচ্ছে শামুক। শামুক যখন মাটির উপর দিয়ে হেঁটে যায়, ভেজা মাটির উপর দিয়ে হেঁটে যায়, তখন একটা দাগ পড়ে, একটা দাগ পড়ে, এটাকে বলে স্নেল ট্র্যাক। বাক্কাল মিউকাসতে এই ধরনের দাগ পাওয়া যাবে, এই ধরনের দাগ পাওয়া যাবে, মনে হবে যে এটার উপর দিয়ে ছোট একটা শামুক হেঁটে গেছে, এই স্নেল ট্র্যাক আলসার পাবো। তাহলে আমরা মিউকাস মেমব্রেনে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে মিউকাস প্যাচ, একটা হচ্ছে স্নেল ট্র্যাক আলসার। 4 নম্বর হচ্ছে হেয়ার। হেয়ারে আমরা কি পাবো? হেয়ারে আমরা পাবো মথ ইটেন এলোপেশিয়া। মথ ইটেন এলোপেশিয়া, মথ মানে কি? মথ হচ্ছে রেশম পোকা। রেশম পোকা কি খায়? তুতের পাতা খায়। এই তুতে পাতা রেশম পোকা যখন খায়, কোনোটা বেশি খায় কোনোটা কম খায়, একটা আনইভেন অ্যাপিয়ারেন্স হয়। আমাদের এই সেকেন্ডারি সিফিলিসের চুলের মধ্যে আমরা যে এলোপেশিয়াটা পাবো, এটা এরকমই হবে, কোনো চুল পুরাপুরি নাই, কোনোটা একটু আছে, কোনো জায়গাটা পুরা খালি, কোনো জায়গাতে অল্প একটু চুল রয়ে গেছে, চুলের ল্যাংটা বিভিন্ন লেংথের হবে। এটাকে বলে মথ ইটেন এলোপেশিয়া। দেখলে মনে হবে যে পোকা চুল খেয়ে ফেলেছে। তাহলে আমরা সেকেন্ডারি সিফিলিসে ক্লিনিক্যাল ফিচার 4 ধরনের পেতে পারি। প্রথমে হচ্ছে স্কিন। স্কিনে আমরা পাবো পেপিউলার অর মেকুলার লিশনস, জেনারেলাইজড পেপিউলার অর মেকুলার লিশনস। এই পেপিউল এবং মেকুল গুলা হবে কপারি রেড ইন কালার। এখানে অলেন্ড্রফ সাইন পজিটিভ পাওয়া যাবে। অলেন্ড্রফ সাইনটা কি? পামস হলে যে মেকুল বা পেপিউল থাকবে, এটাকে যদি আমরা কোনো ব্লান্ট অবজেক্ট দিয়ে টাচ করি তাহলে সিভিয়ার ক্রুশিয়েটিং পেইন হয়, এটাকে বলে অলেন্ড্রফ সাইন। আমরা নেক্সট কি দেখবো? নেক্সট আমরা দেখবো লিম্ফ নোড। লিম্ফ নোডের মধ্যে আমরা কি পাবো? জেনারেলাইজড লিম্ফেডেনোপ্যাথি পাবো। তারপর আমরা দেখবো তার মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনে আমরা কি পাবো? মিউকাস প্যাচ পাবো আর মথ মিউকাস প্যাচ পাবো এবং স্নেল ট্র্যাক আলসার পাবো। নেক্সট আমরা দেখবো হচ্ছে হেয়ার। হেয়ারের মধ্যে আমরা পাবো মথ ইটেন এলোপেশিয়া। মথ ইটেন এলোপেশিয়া, এই 4টা জিনিস আমরা তার ক্লিনিক্যাল ফিচারে পাবো। এখন যদি আমরা এই পেশেন্টের কোনো ট্রিটমেন্ট সে না পায়, তাহলে কি হবে? তাহলে এই সেকেন্ডারি সিফিলিসের সাইন সিম্পটম গুলো আস্তে আস্তে করে স্পন্টেনিয়াসলি সাবসাইড হয়ে যাবে, সাবসাইড হয়ে যাবে। স্পন্টেনিয়াসলি সাবসাইড হয়ে যাওয়ার পরের যে স্টেজ, এটাকে বলে লেটেন্ট সিফিলিস। লেটেন্ট সিফিলিস, এই লেটেন্ট সিফিলিসের প্রথম 1 বছরকে বলা হয় আর্লি লেটেন্ট সিফিলিস। 1 বছরের পরে এটাকে বলা হয় লেট লেটেন্ট সিফিলিস। প্রথম 1 বছরকে বলা হয় আর্লি লেটেন্ট সিফিলিস, 1 বছরের পরে বলা হয় লেট লেটেন্ট সিফিলিস। এই লেটেন্ট সিফিলিসের 3টা ফেট হতে পারে। 1/3 of the patient spontaneously কিউর হয়ে যেতে পারে, 1/3 of the patient spontaneously কিউর হয়ে যেতে পারে, 1/3 of the patient সারা জীবন লেটেন্ট থাকবে, 1/3 of the patient সারা জীবন লেটেন্ট থাকবে, আর রিমেইনিং 1/3 of the পেশেন্টের টারশিয়ারি সিফিলিস ডেভেলপ করবে। রিমেইনিং 1/3 of the পেশেন্টের টারশিয়ারি সিফিলিস ডেভেলপ করবে। ঠিক আছে? টারশিয়ারি সিফিলিস এমবিবিএস লেভেলের দরকার নেই, সেজন্য আমি ওইদিকে যাচ্ছি না। স্যার মানে সেকেন্ডারি সিফিলিসে কি স্যার কোনো ক্যারেক্টারিস্টিক লিশন আছে যে ওইরকম শ্যাঙ্কারের মতো স্যার? ওই যে বললাম কপারি রেড জেনারেলাইজড মেকুলার পেপিউলস থাকবে স্কিনে। স্যার মানে আমরা একটা পড়ছিলাম স্যার যে কন্ডাইলোমাটা ল্যাটা নামের একটা টার্ম। কন্ডাইলোমাটা লাটা একটা পেপিউলার লিশন। কন্ডাইলোমাটা লাটা থাকতে পারে, কিন্তু কন্ডাইলোমাটার লাটা শ্যানকারের মতো ক্যারেক্টারিস্টিক্স না। শ্যানকার যেরকম থাকবেই, কন্ডাইলোমাটা থাকতে পারে নাও থাকতে পারে। কন্ডাইলোমাটা লাটা একটা
মাশরুম লাইক গ্রোথ এটা অ্যাপোজড স্কিন সারফেসে হয় such as anus, such as vagina, এইসব জায়গাতে হবে। এটা ময়েস্ট থাকবে, লোবুলেটেড থাকবে, আর হাইলি কন্টাজিয়াস। এটাকে ইভেন খালি হাতে যদি টাচ করে এবং হাতের মধ্যে যদি কোনো ধরনের কোনো ইনজুরি থেকে থাকে, কাটা থেকে থাকে, তাহলে ওই দিক দিয়ে ঢুকে যাবে এই যে কন্টাজিয়াসটা। ঠিক আছে, এটা একটা স্পেশাল টাইপ অফ পেপিউল, এখন আমরা ইনভেস্টিগেশন কি করব? ইনভেস্টিগেশন মূলত অনেক কিছু করা হয়, মূলত দুই ধরনের ইনভেস্টিগেশন করা হয়। একটা হচ্ছে নন স্পেসিফিক বা নন ট্রিপেনোমাল টেস্ট। এই নন স্পেসিফিক বা নন ট্রিপেনোমাল টেস্ট হচ্ছে ভিডিআরএল এবং আরপিআর। VDRL, venereal disease research laboratory test, আর RPR হচ্ছে rapid plasma reagin। এই দুইটা টেস্টই অলমোস্ট সেম সেন্সিটিভিটি, সেম স্পেসিফিসিটি শো করে। আরপিআরটা ইজিয়ার টু পারফর্ম এবং খালি চোখে দেখা যায়। ভিডিআর এর ফ্লোকুলেশনটা দেখতে গেলে মাইক্রোস্কোপ লাগে, সেই জন্য ডায়াগনস্টিক সেন্টার গুলা ইউজুয়ালি আরপিআরটা প্র্যাকটিস করে। আর ভিডিআরএলটা হচ্ছে পুরনো, আমরা ডার্মাটোলজিস্টরা ভিডিআরএল লিখে অভ্যস্ত, সেই জন্য আমরা ভিডিআরএল লিখি। ডায়াগনস্টিক সেন্টার টেস্ট করে আরপিআর, রিপোর্ট লেখে ভিডিআরএল রিয়েক্টিভ অর নন রিয়েক্টিভ। এটা আসলে আমাদের কোনো হেডেক না, কারণ দুইটা যেহেতু সেম সেন্সিটিভিটি, সেম স্পেসিফিসিটি শো করে, তাহলে পেশেন্টের আউটকামে কোনো সমস্যা হয় না। আরেকটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে ট্রিপেনোমাল টেস্ট অনেকগুলো আছে, এর মধ্যে আমাদের দেশে ওয়াইডলি প্র্যাকটিস করা হয় ট্রিপেনোমাল পেলিডাম হিম এগ্লুটিনেশন এসে, TPHA, ট্রিপেনোমাল পেলিডাম হিম এগ্লুটিনেশন এসে। এছাড়া আরো আছে TPI আছে, ট্রিপেনোমাল পেলিডাম ইমোবিলাইজেশন টেস্ট, FTABS আছে, ফ্লুরোসেন্ট ট্রিপেনোমাল অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট। এই তিনটা হয়, কিন্তু আমার ওয়াইডলি প্র্যাকটিস করা হয় TPHA, এবং সিলেটে TPHA ছাড়া বাকি কোনোটাই হয় না ট্রিপেনোমাল টেস্টের মধ্যে। এখন কথা হলো যে আমরা একটা পেশেন্টের একই সাথে ট্রিপেনোমাল টেস্ট, নন ট্রিপেনোমাল টেস্ট দুইটা কেন করব? তাই তো, যেকোনো একটা করলেই তো হতো। এটা কারণ হচ্ছে নন ট্রিপেনোমাল টেস্ট যেগুলো আছে, ইয়েস টিপিএইচ ওইটা তো স্যার মানে একবার পজিটিভ হলে সব সময় থাকবে টিপিএইচ এর। ইয়েস গুড, ইউ আর রাইট। TPHA একবার পজিটিভ হলে সে সারা জীবন পজিটিভ থাকে, সেই জন্য TPHA দিয়ে তার পেশেন্টের ফলো আপ বোঝা যায় না, সেই জন্য TPHA করলে আবার সাথে VDRL করতে হবে। তাইলে কথা হচ্ছে যে তাহলে আমি VDRL কেন করবো না, শুধু VDRL করলেই তো হয়, TPHA করা দরকার কি? নন স্পেসিফিক অন্যান্য ডিজিজে বাড়তে অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন গুলো আছে। VDRL সিফিলিস ছাড়াও আরো কিছু ডিজিজে পজিটিভ হয়। VDRL সিফিলিস ছাড়াও আরো কিছু ডিজিজে পজিটিভ হয়, ডিজিজ বা কন্ডিশনে পজিটিভ হয়। এই জন্য VDRL এর কিছু ফলস পজিটিভ রেজাল্ট আসে, সেই জন্য VDRL পজিটিভ হলে আমরা সাথে TPHA করে এটা কনফার্ম করতে হবে যে whether it is syphilis or not। এই যে VDRL আরো কিছু ডিজিজে পজিটিভ হয়, এটাকে বলে বায়োলজিক্যাল ফলস পজিটিভ। ঠিক আছে, যদি VDRL নন সিফিলিটিক কন্ডিশনে পজিটিভ হয়, তাহলে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ফলস পজিটিভ। যদি 6 মাসের কম সময় থাকে পজিটিভ থাকে, তাহলে এটাকে বলা হয় অ্যাকিউট বায়োলজিক্যাল ফলস পজিটিভ।
আর যদি 6 মাসের বেশি সময় পজিটিভ থাকে তাহলে বলা হয় ক্রনিক বায়োলজিক্যাল ফলস পজিটিভ। কি কি ডিজিজে ভিডিআর পজিটিভ হতে পারে? হেপাটাইটিসে হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, টাইফয়েডে হতে পারে, প্রেগন্যান্সিতে হতে পারে, কানেকটিভ টিস্যু ডিজিজে হতে পারে, লেপ্রোসিতে হতে পারে, ইনফেকশাস মনোনিউক্লিওসিসে হতে পারে। এইসব ডিজিজে আমাদের ভিডিআরএল ফলস পজিটিভ হতে পারে। ভ্যাকসিনেশনের পরে ভিডিআরএল ফলস পজিটিভ হতে পারে। কানেকটিভ টিস্যু ডিজিজ, লেপ্রোসি, এগুলোর জন্য যে ভিডিআরএল পজিটিভ ফলস পজিটিভ হয় এটা হচ্ছে ক্রনিক ভিডিআরএল ফলস পজিটিভ, মোর দ্যান 6 মান্থ থাকে। বাকিগুলোর জন্য ইউজুয়ালি অ্যাকিউট। ঠিক আছে, এখন যদি আমরা ভিডিআরএল ফলস পজিটিভ পাই তাহলে আমরা কি করব? এটাকে বলে ভিডিআরএল কোয়ান্টিটেটিভ টেস্ট। কোয়ালিটেটিভ টেস্ট হচ্ছে ভিডিআরএল পজিটিভ অর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ বলা হয় না, বলা হয় রিঅ্যাক্টিভ নন রিঅ্যাক্টিভ। ভিডিআরএল রিঅ্যাক্টিভ নন রিঅ্যাক্টিভ। যদি ভিডিআরএল আমরা রিঅ্যাক্টিভ পাই তাহলে আমরা পেশেন্টের ভিডিআরএল এর যে সিরাম আছে সিরামের সাথে কথা ক্লিয়ার হচ্ছে না? সিরামের সাথে সেম অ্যামাউন্ট অফ নরমাল স্যালাইন এড করে আবার আমি শুনতে পাচ্ছি না কি বলছো। আজাদ হোসেন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আমি কন্টিনিউ করি। ভিডিআরএল যদি আমরা পজিটিভ পাই বোঝা যাচ্ছে না? ভিডিআরএল যদি আমরা পজিটিভ পাই তাহলে সাথে আমরা সেম অ্যামাউন্ট অফ নরমাল সিরামের সাথে আমরা সেম অ্যামাউন্ট অফ নরমাল স্যালাইন এড করে আবার ভিডিআরএল টেস্ট করব। যদি এটা পজিটিভ পাই তাহলে এটাকে বলা হবে 1:2 ডাইলিউশনে পজিটিভ। ভিডিআরএল টাইটার 1:2। তখন আমরা আবার সেম অ্যামাউন্ট অফ নরমাল স্যালাইন এড করে আবার ভিডিআরএল টেস্ট করব। যদি পজিটিভ পাওয়া যায় তখন সেটাকে বলা হবে 1:4 ডাইলিউশনে পজিটিভ, 1:4 টাইটার। দেন আবার আমরা নরমাল স্যালাইন এড করব, আবার রিঅ্যাকশন দেখব। যদি দেখা যায় যে পজিটিভ তাহলে এটা হচ্ছে 1:8। এভাবে আস্তে আস্তে করে আমরা ডাইলিউশন বাড়াতে থাকবো। যেই ডাইলিউশনে গিয়ে নেগেটিভ হবে তার আগে ডাইলিউশনটা হচ্ছে তার টাইটার। যেই ডাইলিউশনে গিয়ে নেগেটিভ হবে তার আগে ডাইলিউশনটা হচ্ছে টাইটার। সাপোজ একটা পেশেন্টের আমি 1:8 ডাইলিউশনে পজিটিভ পেলাম, তারপরে আমি আবার নরমাল স্যালাইন এড করে 1:16 ডাইলিউশনে নেগেটিভ পেলাম, তাহলে ওই পেশেন্টের ভিডিআরএল পজিটিভ হচ্ছে 1:8 ডাইলিউশনে। তাহলে এখানে রিপোর্টটা হবে ভিডিআরএল রিঅ্যাক্টিভ 1:8 ডাইলিউশন। কোয়ালিটেটিভ টেস্ট হচ্ছে রিঅ্যাক্টিভ, কোয়ান্টিটেটিভ টেস্ট হচ্ছে 1:8। এই ডাইলিউশনটা করার প্রয়োজন কেন? ডাইলিউশনটা করার প্রয়োজন হচ্ছে তার ডিজিজের স্টেজিং এর জন্য, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে তার প্রোগ্রেস দেখার জন্য। স্টেজিং এর জন্য কিরকম? সাধারণত প্রাইমারি সিফিলিসে 1:4, খুব বেশি হলে 1:8 পর্যন্ত পজিটিভ থাকে। বাট সেকেন্ডারি সিফিলিসে অনেক হাই ডাইলিউশনে পজিটিভ থাকে, 1:64, 1:128, 1:256, ইভেন 1:512 ডাইলিউশনেও পজিটিভ থাকে। আবার টারশিয়ারি সিফিলিসে এটা 1:8 ডাইলিউশনের উপরে পজিটিভ থাকে না। তাইলে আমরা 1 নম্বর হচ্ছে যে ডাইলিউশন করে আমরা
স্টেজিং করতে পারি। 2 নম্বর হচ্ছে যে আমরা বায়োলজিক্যাল ফলস পজিটিভকে স্ক্রিন আউট করতে পারি, কারণ বায়োলজিক্যাল ফলস পজিটিভ যেগুলা সেগুলা সাধারণত 1:2 বা 1:4 এর উপরে পজিটিভ থাকে না। তাহলে দুইটা কারণে আমরা পেশেন্টের দুইটা বলছি, আরেকটা বলবো। একটা হচ্ছে যে বায়োলজিক্যাল ফলস পজিটিভ আমরা স্ক্রিনিং করতে পারি, 2 নম্বর হচ্ছে যে আমরা এটা দিয়ে স্টেজিং করতে পারি, 3 নম্বর হচ্ছে এটা দিয়ে আমরা ট্রিটমেন্টের প্রোগ্রেস দেখতে পারি। ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি তার ডাইলিউশন কমতে থাকে তাহলে আমরা বুঝবো যে সে ট্রিটমেন্টে রেসপন্স করেছে। যদি ডাইলিউশন কমতে না থাকে বা ডাইলিউশন বেড়ে যায় তাহলে আমরা বলবো যে পেশেন্টের ট্রিটমেন্টের রেসপন্স করে নাই। ক্লিয়ার? এই 3টা কারণে আমরা কোয়ালিটেটিভ টেস্ট অফ ভিডিআরএল করি। তাহলে আমরা সিফিলিস ডায়াগনোসিসের জন্য কি করলাম? একটা ট্রিপেনোমাল টেস্ট করলাম, একটা নন ট্রিপেনোমাল টেস্ট করলাম। ট্রিপেনোমাল টেস্ট করলাম, আমাদের এখানে আমরা প্র্যাকটিস করি টিপিএইচএ বা ট্রিপেনোমাল প্যালিডাম হিমোগ্লুটিনেশন এসে। আর নন ট্রিপেনোমাল টেস্ট আমরা প্র্যাকটিস করি ভিডিআরএল বা আরপিআর, ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট অথবা র্যাপিড প্লাজমা রিয়েজিং। করার পরে আমরা এই ভিডিআরএল বা আরপিআর টেস্টটাকে আমরা আবার কোয়ান্টিটেটিভ টেস্ট করব, করে পেশেন্টের একটা পিকচার নিব, তার ডিজিজ কন্ডিশনের একটা পিকচার নিব, দেন আমরা ট্রিটমেন্টে যাব। সিফিলিসের ট্রিটমেন্ট কি? সিফিলিসের ট্রিটমেন্ট হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিন এন্ড পেনিসিলিন। গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগ হচ্ছে পেনিসিলিন। কোন পেনিসিলিন? বেনজাথিন পেনিসিলিন। বেনজাথিন পেনিসিলিন। বেনজাথিন পেনিসিলিন একটা লং অ্যাক্টিং পেনিসিলিন। এটা মার্কেটে পাওয়া যায় 12 লাখ বা 1.2 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট। 12 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট বা 1.2 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট অথবা 1.2 মেগা ইউনিট, এই তিনটাই কারেক্ট টার্ম। 1.2 মেগা ইউনিট বললেও কারেক্ট, 1.2 ইন্টারন্যাশনাল 2 মিলিয়ন ইন্টারন্যাশনাল ইউনিট বললেও কারেক্ট, 12 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট বললেও কারেক্ট। ঠিক আছে? ডোজ হচ্ছে 2.4 মেগা ইউনিট। ডিপ ইন্ট্রামাসকুলার সিঙ্গেল ডোজ। কাদের জন্য? আর্লি লেটেন্ট সিফিলিস পর্যন্ত, প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, আর্লি লেটেন্ট সিফিলিস, এই 3টা গ্রুপের জন্য ডোজ হচ্ছে 2.4 মেগা ইউনিট ইন্ট্রামাসকুলার স্ট্যাট, মানে সিঙ্গেল ডোজ। ডিপ ইন্ট্রামাসকুলার, ডিপ ইন্ট্রামাসকুলার মানে কি? আমরা গ্লুটিয়াল রিজিয়নে দিব, গ্লুটিয়াল রিজিয়নে দিব। ইউজুয়ালি যেহেতু 2.4 মেগা ইউনিট মানে কি, তাহলে আমাদেরকে 2টা ভায়াল দিতে হবে। যেহেতু আমরা মার্কেটে পাই 1.2 মেগা ইউনিট করে, তাহলে আমাদেরকে 2টা ভায়াল দিতে হবে। আমরা যেটা প্র্যাকটিস করি যে একসাথে 2 বাটকে 2টা ভায়াল পুশ করি, এক সিটিং এ একসাথে 2 বাটকে 2টা ভায়াল পুশ করে দিই। ঠিক আছে? আর যদি লেট লেটেন্ট সিফিলিস হয় বা টারশিয়ারি সিফিলিস হয় তখন ডোজ হচ্ছে 2.4 মেগা ইউনিট ডিপ ইন্ট্রামাসকুলার স্টেট and weekly for 3 weeks. Total 3 dose. একবার আমরা তাকে 2টা দিব, এক সপ্তাহ পরে আবার 2টা দিব, এর এক সপ্তাহ পরে আবার 2টা দিব, মানে মোট সে 2.4 মেগা ইউনিট করে 3টা ডোজ পাবে। ক্লিয়ার? এখন যেহেতু আমরা ইন্ট্রামাসকুলার পেনিসিলিন ইনজেকশন দিচ্ছি, তাহলে কি করতে হবে? পেশেন্টের পেনিসিলিন সেন্সিটিভিটি টেস্ট করতে হবে। পেনিসিলিন সেন্সিটিভিটি টেস্ট করে যদি সে পেনিসিলিন সেন্সিটিভ না হয় তাহলে এই ট্রিটমেন্ট দেওয়া যাবে। যদি সে পেনিসিলিন সেন্সিটিভ না হয় তাহলে এই ট্রিটমেন্ট দেওয়া যাবে। প্রেসক্রিপশনে লেখার সময়
অবশ্যই এটা লিখে দিতে হবে যে ফার্স্ট ডোজ আফটার স্কিন টেস্ট, ফার্স্ট ডোজ আফটার স্কিন টেস্ট। এটা না যদি লেখা হয় এবং কোনো পেশেন্টের অ্যানাফাইলেক্সিস ডেভেলপ করে পেশেন্ট মারা যায়, তাহলে ওই ডাক্তারের প্রফেশনাল ডেথ সেন্টেন্স হবে, প্রফেশনাল ডেথ সেন্টেন্স হবে, তার বিএমডিসি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, সে আর প্র্যাকটিস করতে পারবে না। তাহলে এটা অবশ্যই লিখতে হবে যে ফার্স্ট ডোজ আফটার স্কিন টেস্ট। যদি স্কিন টেস্ট করে আমরা পেশেন্টের পেনিসিলিন সেন্সিটিভিটি পাই, তাহলে কি করব? তাহলে আমরা অল্টারনেটিভ ড্রাগে যাব। অল্টারনেটিভ ড্রাগ কি? আইদার টেট্রাসাইক্লিন অর ডক্সিসাইক্লিন, আইদার টেট্রাসাইক্লিন অর ডক্সিসাইক্লিন। যদি টেট্রাসাইক্লিন দেই তাহলে ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি পার ওরাল। টেট্রাসাইক্লিন যদি আমরা দেই তাহলে ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি পার ওরাল ফর 2 উইকস। কাদের জন্য? প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস এবং আর্লি লেটেন্ট সিফিলিস। এই তিনটা গ্রুপের জন্য আমরা দিব হচ্ছে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি পার ওরাল ফর 2 উইকস। আর লেটেন্ট সিফিলিস এবং টারশিয়ারি সিফিলিসের জন্য আমরা দিব হচ্ছে 500 মিলিগ্রাম 6 আওয়ারলি পার ওরাল ফর 4 উইকস, ফর 4 উইকস। আর যদি ডক্সিসাইক্লিন দেই তাহলে ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম 12 আওয়ারলি পার ওরাল up to latent syphilis for 2 weeks, up to primary latent syphilis for 2 weeks, more than latent syphilis এবং tertiary syphilis জন্য 4 weeks। এটা হচ্ছে অল্টারনেট রেজিম। এটা হচ্ছে ডক্সিসাইক্লিনের ডোজটা একটু বললে। কি? ডক্সিসাইক্লিনের ডোজ। ডক্সিসাইক্লিনের ডোজ হচ্ছে 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম 12 আওয়ারলি পার ওরাল for 2 weeks for primary syphilis, secondary syphilis and early latent syphilis, or 100 milligram 12 hourly per oral for 4 weeks for late latent syphilis and tertiary syphilis। এই তিনটা ড্রাগই তোমাদের দরকার, এর বেশি তোমাদের বলা লাগবে না। এই তিনটা ড্রাগ মনে রাখবা। এখন তোমাদেরকে আরেকটা প্রশ্ন করতে পারে, যদি কোনো পেশেন্টের টেট্রাসাইক্লিন অথবা ডক্সিসাইক্লিন কন্ট্রা ইন্ডিকেটেড থাকে এবং তার সিফিলিস আছে, তার পেনিসিলিন সেনসিটিভ, সে পেনিসিলিন সেনসিটিভ, সাচ এস একজন প্রেগনেন্ট মহিলা, তার পেনিসিলিন সেনসিটিভ, কিন্তু আমরা যেহেতু সে প্রেগন্যান্সিতে আছে তাকে টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন দিতে পারছি না, তখন কি করতে হবে? তখন কি করা যাবে? তখন যেটা করতে হবে যে পেশেন্টের পেনিসিলিন ডিসেনসিটাইজেশন করতে হবে, ডিসেনসিটাইজেশন করতে হবে। ডিসেনসিটাইজেশন করার পরে তাকে পেনিসিলিন দিতে হবে। ডিসেনসিটাইজেশন করে তাকে দেন পেনিসিলিন দিতে হবে। জাস্ট এতটুকু বললেই হবে যে ডিসেনসিটাইজেশন করে তারপরে পেনিসিলিন দিতে হবে। ঠিক আছে? কিভাবে করেছেন ডিসেনসিটাইজেশন? ডিসেনসিটাইজেশন করার অনেকগুলো উপায় আছে। এর মধ্যে কমনলি যেটা করা হয় যে একটা স্যালাইনের মধ্যে আমরা একটা বেনজাথিন পেনিসিলিন দিয়ে দেই, দিয়ে 8 ড্রপস পার মিনিট করে শুরু করে আস্তে আস্তে করে ডোজটা বাড়াতে থাকি, বাড়ায় করা হয়। এটা ইউজুয়ালি আমরা করি না, এটা ইন্টার্নিস্টটা করে তারপর আমাদের কাছে অ্যাডভোকেট আমার কথায়। ঠিক আছে? স্যার টেট্রাসাইক্লিন আর পেনিসিলিনের তো এফিকেসি তো স্যার সেমই হবে, দুইটাতেই তো কিউর হবে। তাহলে স্যার আমরা প্রথমে টেট্রাসাইক্লিন দিয়ে দিলে কি হবে? হ্যাঁ, দুটোতেই কিউর হবে, দুটোতেই কিউর হবে, কিন্তু টেট্রাসাইক্লিন ডক্সিসাইক্লিন কোনো কোনো ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড এবং বলা হয়ে থাকে যে পেনিসিলিন গোল্ড স্ট্যান্ডার্ড। আমরা চেষ্টা করবো পেনিসিলিন দিতে। পেনিসিলিন যদি কোনো কারণে না দিতে পারি সেক্ষেত্রে আমরা অপশন মানে অল্টারনেট অপশনটা চুজ করব। জি স্যার। এখন আমরা তাকে ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে আমরা কি করব? ট্রিটমেন্ট দেওয়ার 4 উইকস পরে আমরা আবার তার ভিডিআরএল
কোয়ান্টিটেটিভ টেস্ট করে দেখবো যে তার যে টাইটার ছিল টাইটার ফল করছে কিনা। যদি টাইটার ফল করতে থাকে তাহলে আমরা বলবো যে পেশেন্ট এই ট্রিটমেন্টে রেসপন্স করেছে। ঠিক আছে, একটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি কিন্তু ইনভেস্টিগেশনে কোথাও বলি নাই যে এই পেশেন্টের কালচার সেন্সিটিভিটি টেস্ট করব। জি স্যার। কারণ কি? কারণ ট্রিপেনোমা পেলিডাম হিউম্যান বডির বাইরে বাঁচে না, কোনো আর্টিফিশিয়াল মিডিয়াতে ট্রিপেনোমা পেলিডাম কালচার করা সম্ভব না। ঠিক আছে, এবং এই জন্য দেখো তার মোড অফ ট্রান্সমিশন সরাসরি কন্ট্যাক্ট ছাড়া কিন্তু হচ্ছে না, সরাসরি কন্ট্যাক্ট হচ্ছে, বাট ব্লাড প্রোডাক্ট বা কন্টামিনেটেড নিডল এগুলা শেয়ার করতে হচ্ছে, একজনের কাছে আরেকজনের কাছে যাচ্ছে। এটা হিউম্যান বডির বাইরে খুব বেশি সময় বাঁচতে পারে না, কোন আর্টিফিশিয়াল মিডিয়াতে কালচার করা সম্ভব না। কারণ তার কিছু জিন শর্ট আছে যেটা মানুষের হিউম্যান বডির ভিতরে গেলেই সে তার মেটাবলিক অ্যাক্টিভিটি চালু করতে পারে। এবং এই কারণে এই জিন শর্টের কারণে আমরা আরেকটা অ্যাডভান্টেজ পাই যে এই ট্রিপেনোমা পেলিডাম কখনোই পেনিসিলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে না, পেনিসিলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে না। সিফিলিস এতটুকুই তোমাদের জানলে হবে, বেশি দরকার নাই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ট্রিটমেন্টের পরে আবার ভিডিআরএল টেস্ট করে কি দেখবো, এটা যদি আবার বলতেন একটু। একটা পেশেন্টের মনে করো আমি পেলাম তার ভিডিআরএল এর টাইটার 1:8, তাকে আমি ট্রিটমেন্ট দিলাম, ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি আমি দেখি যে এটা 1:4 হচ্ছে বা 1:2 হয়ে গেছে, তখন আমরা বুঝবো যে পেশেন্টের এই ট্রিটমেন্টে সে রেসপন্স করছে। ঠিক আছে, এই ট্রিটমেন্টে রেসপন্স করছে, এই রেসপন্স করছে কিনা এটা দেখার জন্য আমরা ভিডিআরএল টেস্টটা করি। আবার কোয়ান্টিটেটিভ টেস্ট করি, কোয়ালিটেটিভ না। কোয়ালিটেটিভ করলে ওই শুধু রিঅ্যাক্টিভ লিখে দিয়ে দিবে। স্যার টারশিয়ারি সিফিলিসে টাইটার কত থাকে আবার একটু বলুন। কোনটা? টারশিয়ারি টারশিয়ারি সিফিলিস আমাদের লাগবে না। টারশিয়ারি সিফিলিস এমবিবিএস লেভেলের প্রশ্ন কখনোই জিজ্ঞেস করা হবে না। স্যার পেশেন্ট আসলে কি ফার্স্ট টিপিএইচ থেকে তারপরে বুঝি নাই। পেশেন্ট আসলে ফার্স্ট টিপিএইচ তারপরে পেশেন্ট আসলে যদি তুমি সিফিলিস চিন্তা করো তাহলে একই সাথে ভিডিআরএল টিপিএইচ দুইটাই করতে দিবা, দুইটাই করাতে হবে। তুমি একবার একটা করাবা আবার তাকে আবার লেবে পাঠাবা, তখন সে কিন্তু রিয়েক্ট করবে, তখন রিয়েক্ট করবে যে কেন বারবার কেন পাঠাচ্ছেন, একবার কেন করালেন না। আমরা তাকে একই সাথে ভিডিআরএল কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ টেস্ট টিপিএইচ দুইটা লিখে পাঠিয়ে দেব। আরেকটা জিনিস বলি, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে কোনো এসটিআই পেশেন্ট যখন পাবে তখন মনে রাখবে যে এখানে ইউজুয়ালি যদি সে আনমেরিড হয় তাহলে 2 জন পেশেন্ট আছে, যদি সে মেরিড হয় তাহলে 3 জন পেশেন্ট আছে। ঠিক আছে, যদি আনমেরিড হয় তাহলে পেশেন্ট 2 জন, যদি মেরিড হয় তাহলে পেশেন্ট 3 জন, এটা হচ্ছে অ্যাটলিস্ট। আর যদি কনজেনিটাল সিফিলিসের কোনো বাচ্চা পাই আমরা তাহলে এখানে পেশেন্ট 4 জন। বোঝানো গেছে? স্যার আবার একটু বলুন স্যার। যদি আমরা কোনো এসটিআই পেশেন্ট পাই, সেটা সিফিলিস হোক বা অন্য কোনো এসটিআই হোক,
যদি পেশেন্টটা আনমেরিড থাকে তাহলে ইউজুয়ালি এখানে কমপক্ষে 2 জন পেশেন্ট আছে। যদি সে মেরিড হয় তাহলে এখানে কমপক্ষে 3 জন পেশেন্ট আছে। আর যদি এটা কোনো কনজেনিটাল সিফিলিসের বাচ্চা হয়, একটা বেবি আমরা ডায়াগনোস করলাম কনজেনিটাল সিফিলিস, কনজেনিটাল সিফিলিস মানে কি মায়ের কাছ থেকে বাচ্চা কাছে আসছে, তাহলে এখানে 4 জন পেশেন্ট আছে। কিভাবে? আমরা জানি এসটিআই কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হবে, তাহলে যদি আনমেরিড একটা পেশেন্টের এসটিআই হয় তার মানে তার একটা সেক্সুয়াল এক্সপোজার আছে, এবং এই সেক্সুয়াল এক্সপোজারটা যার সাথে হয়েছে তারও এই এসটিআইটা আছে। আমরা ধরে নিই সিফিলিস, হ্যাঁ, তাহলে ওই পেশেন্টেরও সিফিলিস আছে, সেই জন্য তার কাছে আসছে। তাহলে পেশেন্ট কয়জন হলো? পেশেন্ট 2 জন হলো। যদি মেরিড পেশেন্ট হয়, একটা মেরিড কাপল যদি তারা একজন আরেকজনের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে কখনোই এখানে রিয়াজ ভাই আমি একটা ক্লাস আছে একটা, রিয়াজ ভাই আমি একটা ক্লাস আছে একটু পরে করি, একটু পরে আপনার করি, আমি ক্লাস করি আসি। যদি আনমেরিড পেশেন্ট হয়, যদি মেরিড পেশেন্ট হয় তাহলে এখানে অ্যাটলিস্ট 3 জন পেশেন্ট আছে। কারণ একটা মেরিড কাপল যদি পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকে তাহলে তাদের মধ্যে কখনোই এসটিআই আসার কোনো সম্ভাবনা নাই। এসটিআই আসবে তখনই যখন এই কাপলের মধ্যে একজন অবিশ্বস্ত হবে এবং তার একজন এক্সট্রামেরিটাল সেক্সুয়াল পার্টনার থাকবে এবং সেই পার্টনার ইনফেক্টেড থাকবে। তখন ওই পার্টনারের কাছ থেকে তার কাছে আসলো, তার কাছ থেকে তার স্পাউসের কাছে গেল, তাহলে পেশেন্ট কয়জন হলো? পেশেন্ট 3 জন। আর যদি কনজেনিটাল সিফিলিসের বাচ্চা হয় তাহলে ওই বাচ্চা পেশেন্ট সার্টেনলি বাচ্চার মা পেশেন্ট, বাচ্চার বাবা পেশেন্ট এবং বাচ্চার মা বা বাবার সেক্সুয়াল পার্টনার পেশেন্ট, সেই জন্য পেশেন্ট 4 জন। এইটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ কখনো পার্টনারকে ট্রিটমেন্ট না করলে এসটিআই পেশেন্ট ভালো হবে না। এসটিআই পেশেন্টের ট্রিটমেন্ট অবশ্যই তার পার্টনার সহ করতে হবে, তা না হলে আবার সে ইনফেক্টেড হবে এবং এসে বলবে যে কি ট্রিটমেন্ট দিলেন, আমার তো আবার রোগ হয়ে গেছে। সে যে আবার গেছে সেটা বলবে না। আরেকটা জিনিস মনে রাখবা যে এসটিআই পেশেন্ট ইজ এ ড্যাম লায়ার। কখনোই সে এক্সপোজারের হিস্ট্রি দিবে না। হিস্ট্রি বাই করতে গেলে অনেক স্কিল লাগে, তারপরে কিনার ডাউট থাকে। ঠিক আছে, সিভিলিস এতটুকুই। আমি নেক্সট ক্লাসে তোমাদের গনোরিয়া পড়াবো এবং গনোরিয়া পড়ানোর পরে কন্ট্রোল অফ এসটিআই সম্পর্কে একটু আলোচনা করব। আর কোনো প্রশ্ন আছে? স্যার জি স্যার স্যার ভিডিওরেল রিঅ্যাক্টিভে যে পারপাস গুলো বলছিলেন সেগুলো যদি আরেকটু বলতেন। আর স্যার স্টেজিং এর ব্যাপারগুলো, স্টেজিং কিভাবে করছেন সেইগুলো যদি একটু বলতেন। বুঝি নাই। স্যার ভিডিওরেল রিঅ্যাক্টিভে, হুম। স্যার ভিডিওরেল রিঅ্যাক্টিভ টেস্টটা আমরা কি পারপাসে করি এইটা বুঝি নাই স্যার, আরেকটু বলতেন। আর স্টেজিংটা কিভাবে করছেন এটা। তাও বুঝি নাই। ভিডিওর রিঅ্যাকটিভ টেস্টটা আমরা কিভাবে করি নাকি স্যার কি পারপাসে করি? কি পারপাসে করি? আমরা স্কিনে আমরা শুধুমাত্র সিফিলিস ডায়াগনোসিসের জন্য ভিডিওএল করি এবং অন্য কোনো কারণে ভিডিওএল পজিটিভ, যখন আমরা ভিডিওএল পজিটিভ পাবো তখন অন্য কোনো কারণে হইছে না সিফিলিস হইছে সেটাকে আমরা স্ক্রিন আউট করি। এইটুকুই স্ক্রিন আমাদের। স্ক্রিন আউট করার জন্য আমরা সাথে তার টিপিএইচএ করি যাতে কনফার্ম করতে পারি যে এটা আসলেই সিফিলিস কিনা। একটা পেশেন্টের ভিডিআরএল পজিটিভ আসলো, টিপিএইচএ পজিটিভ আসলো না, তাহলে এটা ভিডিআরএল ফলস পজিটিভ হতে পারে, তাই না? যখন দুটোই পজিটিভ পাবো তখন আমরা কনফার্ম হলাম যে এটা আসলে সিফিলিসই। আর ভিডিআরএল টাইটারটা করব আমরা, এক নম্বর হচ্ছে যে এটা দিয়ে মোটামুটি একটা স্টেজই করা যায় যে এটা আসলে প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস এন্ড টারশিয়ারি সিফিলিস, এই কারণে। আর 2 নম্বর হচ্ছে যে এটা দিয়ে আমরা পেশেন্টের প্রগনোসিসটা বুঝতে পারি যে
ভালো হচ্ছে কিনা, ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্টের এটা কমছে কিনা, এই দুইটা। For diagnosis, for staging, and for prognosis of treatment. Okay.